ট্রেক শুরু করলাম খুব ভোরে, তখনও সূর্যোদয় হয়নি। কতদিন শান্ত সকালে হাঁটা হয়নি। চারপাশে পাখির কোলাহল। এখানে রাস্তা আর ট্রেকিং ট্রেল আলাদা আলাদা পথ নিয়েছে। পাহাড়ের মানুষরা এভাবেই মাছ চাষ করে। সকালে ব্রেকফাস্ট না করেই বেরিয়েছি, তাই এখানে বসে একটু অ্যাপেল দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। নদীর বাঁকে বসে এভাবে ব্রেকফাস্ট করাটাও খুব লাক্সারিয়াস বলে মনে করি। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এরকম অনেক ওয়াটারফলস দেখতে পাচ্ছি। কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আবার বেশ কিছুক্ষণ হাঁটার পর টি ব্রেক নিলাম। জায়গাটা অপূর্ব সুন্দর। যে টি শপটায় চা খাচ্ছিলাম তাদের বিড়ালটা খুব ফ্রেন্ডলি। আমার কাছে এসে বিস্কিট চাইছিল। পাহাড়ি লোকেরা হলুদ শুকনো করে স্টোর করে রাখে। এখানে লোকালরা পাথর ভেঙে স্টোন চিপ বানানোর কাজ করছে। এই হলো চামচে ওয়াটারফলস। আজ এখানেই আমি স্টে করব। এত সুন্দর ওয়াটারফলসের সামনে থাকার লোকটা ছাড়ি কী করে বলো? এখানে দুটো মাত্র টি হাউস আছে, কিন্তু কনস্ট্রাকশন চলছে বলে ওরা বন্ধ রেখেছে। আমি ওনারকে রিকোয়েস্ট করে থাকার জায়গাটা পাকা করে নিলাম। দ্বিতীয় দিন। পরের দিন ব্রেকফাস্ট করে ট্রেক শুরু করলাম। শুরুতেই এই ওয়াটারফলসটা পেলাম, যার নাম অক্টোপাস ওয়াটারফলস। আজ চড়াই আগের দিনের থেকে আরও বেশি। ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে যেতে হবে। দেখেই কঠিন মনে হচ্ছে। ওপর থেকে এরকম দেখাচ্ছে রাস্তাটাকে। সকাল 9টার সময় পৌঁছালাম তাল ভিলেজে। লোকালরা মা ভেড়া ও ছাগলদের নিয়ে মাঠে চড়াতে যাচ্ছে। বাচ্চাগুলোকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। এখন হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে ওপারে যেতে হবে। এখন সকাল 11টা বেজে গেছে। একটা শক্ত চড়াইয়ের পর মনে হলো এবার একটা টি ব্রেক নেওয়াই যায়। এখানে অনেকটা ট্রেকিং ট্রেল ল্যান্ডস্লাইডে ভেঙে পড়েছে, তাই ট্রেকিং ট্রেল ছেড়ে রাস্তা দিয়ে হাঁটছি। কার্টে ভিলেজে পৌঁছে লোকাল পুলিশ বাধা দিয়ে বলল আগে ব্লাস্টিং হবে। রাস্তার ল্যান্ডস্লাইডে ভেঙে গেছে, তাই পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি করছে। তাই 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। ব্লাস্টিং হওয়ার পর ক্রেনে করে পাথর পরিষ্কার করছে। এখন ধারাপানি পৌঁছালাম। খচ্চরের পিঠে নিত্যদিনের খাবার বোঝাই করার কাজ চলছে। এটা হলো অন্নপূর্ণা সার্কিটের চেকপোস্ট। এন্ট্রি করিয়ে নিলাম। হাঁটতেও পারছি না, বিকজ পায়ে ফুসকা পড়ে গেছে একটা বড়, যেটা আমার কোনো থেকেই হয় না সেইভাবে। দানাকিউ পৌঁছে পায়ে এমন ব্যথা লাগতে শুরু করলো ফোসকা পড়ার জন্য যে এখানে স্টে করতে হলো। ইচ্ছা ছিল আরও একটু হেঁটে নেক্সট ভিলেজটায় পৌঁছানোর। এটা হলো এদের ডাইনিং। তৃতীয় দিন। সকালেই খুব সুন্দর দুটো ওয়াটারফলস দেখলাম হাঁটার শুরুতেই। আজ রোডোডেনড্রন বনের ভিতর দিয়ে হাঁটছি। ইয়াকগুলো নিজেদের খাবার খেতে ব্যস্ত। তিমাঙে পৌঁছে মাউন্ট মানসুলু দেখে মুগ্ধ হলাম। জীবনে কোনো দিন কি ভেবেছিলাম
যে মাউন্ট মানসলুকে নিজে চোখে দেখার সৌভাগ্য হবে, এত ক্লিয়ার ভিউ দেখতে পাবো তাও আশা করিনি। পাহাড়ের রিমোট ভিলেজগুলোতে শহরের মতন কোনো রকম সুযোগ সুবিধা নেই ঠিকই, সাদামাটা জীবন, তবু শহরের মানুষ কোলাহল ছেড়ে বারবার ফিরে আসে এই রিমোট ভিলেজে, সুযোগ সুবিধাবিহীন এই রিমোট ভিলেজে, যেখানে ফোনের নেটওয়ার্ক পাওয়াটাও লাক্সারি। আমি এদের মাঝে খুবই বেমানান, ওদের পিছন পিছন হাঁটতেও ভালো লাগছিল। সামনে যে এই জায়েন্ট পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টার সামনে আমরা কি খুবই ক্ষুদ্র একটা মানুষ, তবু আমরা কত অহংকার করি, আমাদের অনেক ইগো, আমাদের হিংসা। ছামে পৌঁছালাম দুপুর 2টোর সময়। ক্র্যাম্পন কিনলাম। খুব খিদে পেয়েছিল, তাই একটা ডোনাট, একটা সিঙ্গারা আর একটা পেঁয়াজি কিনলাম। এত ওপরে 2670 মিটার ওপরে সিঙ্গারা আর পেঁয়াজি দেখতে পেয়ে যে কি খুশি হয়েছি তা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। বারাতাং পৌঁছালাম বিকেল 5:45-এ। তারপরও নেক্সট ভিলেজের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। দুকুরপোক পোখারি পৌঁছানোর আগে রাস্তায় অন্ধকার হয়ে গেল। ঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। ফোনের টর্চ জেলে হাঁটছিলাম। 1 ঘন্টা মতন চলার পর দূরে একটু আলোর রেখা দেখতে পেয়ে ধরে প্রাণ ফিরে এলো। মাঝে মাঝে একটু রিস্ক নিতেই হয়। কালকের অন্ধকার মাখা গ্রামটাকে দিনের আলোয় অপূর্ব দেখতে লাগছে। এখান থেকে একটা রাস্তা গেছে লোয়ার পিসাং আর অন্যটা গেছে আপার পিসাং। আমি আপার পিসাংয়ের রাস্তা ধরলাম। দূরে চেরি গাছটা নিজের সৌন্দর্য নিয়ে একাকী দাঁড়িয়ে। পাহাড়ি মানুষদের জীবন খুব কষ্টকর। দূরে ওই বরফে ঢাকা পাহাড়টার ওপর একটা মাত্র টি হাউস। কি চাইছিস? কিছু নেই আমার কাছে। অন্নপূর্ণ সব রেঞ্জ করে দেখা যাচ্ছে এখান থেকে। নিচে লোয়ার পিসাং আর এই যে এটা হচ্ছে আপার পিসাং। বাড়িটার চালে পাথর ঢাকা দেওয়া আছে। এখানকার ল্যান্ডস্কেপটা দারুণ সুন্দর। আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। এখানে একদিকে গ্রিন লেকের রাস্তা আর অন্যটা গেহরুর দিকে গেছে। ঠিক করলাম গ্রিন লেকটা দেখেই যাই। ওই পাহাড়টার টপে পৌঁছাতে হবে আমাকে।
ওপর থেকে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর লাগছে। দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখান থেকে এত উপরে এসেছি। খুব হাঁপিয়ে গেছি গাছের থেকে, তাই একটু এনার্জি নিয়ে নিচ্ছি। দূরে মাউন্ট অন্নপূর্ণার রেঞ্জগুলো মেঘে ঢেকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। ওয়েদার খারাপ হতে শুরু করেছে, এখন হালকা বৃষ্টি হচ্ছে। অবশেষে ঘ্যারো পৌঁছালাম। এই ভিলেজের সমস্ত বাড়িগুলোই পাথর দিয়ে বানানো। আর্কিটেকচারটা খুব সুন্দর এখানকার। দূরে নীলগাই দেখতে পাচ্ছি। পুরো অন্নপূর্ণা রেঞ্জ, বাট কিছু দেখা যাচ্ছে না। জোর বৃষ্টি শুরু হয়ে গেল। রেনকোট পরে নিলাম তাড়াতাড়ি। এত ঠান্ডা যে কি বলবো, তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। টিভির পর্দায় স্নোফল দেখতে স্বপ্নের মতন মনে হলেও এই স্নোফলের মধ্যে হাঁটতে ভয়ঙ্কর ঠান্ডা ও কষ্ট দুই লাগছে। স্নোফলের পর চারপাশের মেঘগুলো ধীরে ধীরে সরে গিয়ে দূরের গ্রামগুলো দেখা যাচ্ছে। নওয়াল পৌঁছে গেছি এখন। নওয়াল পৌঁছালাম 3:30, কিন্তু আজ এখানেই স্টে করব। এই গ্রামটি এত সুন্দর যা বর্ণনা করা খুব কঠিন। প্রিজার্ভ করে রেখেছে এরা প্রত্যেকের। খুব কোল্ড। অনেকদিন পর নেপালি ডাল ভাত ছেড়ে টেস্টি খাবার খাচ্ছি। নুডলস অর্ডার করেছি। অন্ধকার রাতে চাঁদের আলোয় এর যে সৌন্দর্য আমি দেখেছি তা ভুলতে আমার আরও কয়েকবার মানুষ হয়ে জন্মাতে হবে এই পৃথিবীতে। 5ম দিন। কালকের মেঘ সরে গিয়ে মাউন্ট অন্নপূর্ণা সব রেঞ্জগুলোই দেখা যাচ্ছে। দূরে ওই গ্রামটায় এয়ারপোর্টের রানওয়ে আছে। এখানকার ল্যান্ডস্কেপটা অতুলনীয়। দূরে পাহাড়ের ওপরে কয়েকটা নীলগাই দাঁড়িয়ে আছে। এই অন্নপূর্ণাকে দেখে আমি হতবাক। মাথার উপর 2টো ঈগল উড়ে বেড়াচ্ছে খাবারের খোঁজে। অন্নপূর্ণা রিজিয়নের এটা 360 ডিগ্রি ভিউ। ছাগল আর ভেড়ার পাল নিয়ে চড়াতে যাচ্ছে লোকালরা।
রাস্তা না পেয়ে আমি এদের মাঝে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। দূরে ওটা একটা মনেস্ট্রি। অবশেষে মানাং পৌঁছালাম। এটা একটা আর্ট স্টুডিও। এই চেকপোস্ট থেকে পারমিট চেক করলাম। এখান থেকে তিলিচো লেক আর থোরাংলা পাসের রাস্তা আলাদা হয়ে গেছে। এখন দুপুর 12টা বেজে গেছে, তাই টি ব্রেক নিলাম। নেপালি মহিলাটি নিজের হাতে বিভিন্ন জিনিস বানিয়ে বিক্রি করছে এখানে। এই পায়ের ছাপের চিহ্নটা স্নো লেপার্ডের। এখানে স্নো লেপার্ড পাওয়া যায়। ল্যান্ডস্কেপটা দেখে মনে হচ্ছে স্নো লেপার্ড থাকার এটা হলো আদর্শ জায়গা। অনেকটা আমাদের ভারতের স্পিতি আর লাদাখের মতো ল্যান্ডস্কেপটা। চার ঘন্টা হাঁটার পর ইয়াকখারকা পৌঁছালাম। ইয়াকগুলো খাবার খেয়ে বাড়ি ফিরছে। আজকের মানে ইয়াকখারকা থেকে হাই ক্যাম্পের ক্লাইম্বিংটা আরও কঠিন। ওই হ্যাঙ্গিং ব্রিজটা দিয়ে ক্রস করে ওখান দিয়ে যেতে হবে। জায়গাটা দেখতে যেমন ভয়ঙ্কর লাগছে ভিডিওতে, জায়গাটা তার থেকেও বেশি ভয়ঙ্কর। একটা বিশাল বড় ল্যান্ডস্লাইড জোন ক্রস করলাম। উপর থেকে পাথর খসে পড়ছে কন্টিনিউয়াস। ওই দূরে ওটা হলো হাই ক্যাম্প, ওখানে যেতে হবে। থোরাং ফেরি পৌঁছে গেছি।
অক্সিজেনের অভাবে ঘুম পেয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তাই হাই ক্যাম্পে পৌঁছালাম বিকেল 3টার সময়। আজ আরও 2জনের সাথে রুম শেয়ার করতে হবে। ভোর 4:30তে ট্রেক স্টার্ট করলাম। শুরুতেই বরফের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। ক্র্যাম্পনটা পরে নিলাম, নয়তো স্লিপ করতে পারে। আর ক্র্যাম্পন পরা থাকলে সেফটিও বজায় থাকবে। তারপর অনেক বরফের পাহাড় ক্রস করে শেষে পৌঁছালাম বহু প্রতীক্ষিত ডেস্টিনেশনে, থোরাংলা পাস, 5416 মিটার উচ্চতা। অন্নপূর্ণা সার্কিটের শেষ ধাপের সাফল্যে খুশি তো হলাম, কিন্তু এতদিন এক নাগাড়ে হেঁটে শরীর ভেঙে গেছে, উইক হয়ে পড়েছি অনেক, তাই শরীরটা আর ভালো ঠেকছে না একদম।